আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান। আজকে আমরা স্ট্রাকচার মেকানিক্স বইয়ের চতুর্থ চ্যাপ্টার বলের মোমেন্ট সম্পর্কিত আমাদের একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের কি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো হচ্ছে বারবার তোমার বোর্ড পরীক্ষায় আসছে। আর তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা 4টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 2টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিতে। কারণ কথা হচ্ছে ভাইয়া বইয়ে তো অনেকগুলোই প্রশ্ন আছে, তাহলে আপনি 4টার অতি সংক্ষিপ্ত আর 2টা কেন সংক্ষিপ্ত নিলেন? বইয়ের যে তোমার প্রশ্নগুলো আছে এগুলো তুমি নিজে নিজে পড়লেই বুঝতে পারবা, আর তোমার জন্য মুখস্থ করতে ইজি হবে। কিন্তু এই যে তোমার অতি সংক্ষিপ্ত 4টা আইটেম আর সংক্ষিপ্ত যে 2টা আইটেম দেখতে পাচ্ছ, এখানে কিছু বোঝার বিষয় আছে যেগুলো তোমার পড়ার ক্ষেত্রে একটু বিভ্রান্তি সৃষ্টি করবে। তোমাদের যদি মুখস্থ সুবিধার্থে আমি হচ্ছে তোমার 4টা অতি সংক্ষিপ্ত আর 2টা কি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো আমি যদি আলোচনা করি, তাহলে অবশ্যই তোমার কিছুটা হলে ক্লিয়ার হয়ে যাবে আর তোমার মুখস্থের জন্য কি বিষয়টা সহজ হয়ে যাবে। তো এই অধ্যায়ের নাম হচ্ছে আমাদের কি বলের মোমেন্ট। তাহলে আগেই জানতে হবে আমাদের যে মোমেন্ট বলতে কি বুঝো, মোমেন্ট বলতে কি, যে মোমেন্ট বিষয়টা কি। আমরা সংজ্ঞাটা পড়ে দিচ্ছি, আগে একটা বিষয় দেখি। এখানে একটা দণ্ডকে আটকানো হয়েছে, দণ্ডটা দূরত্ব হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। তাহলে এই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? 5 মিটার। এখানে এ বিন্দুতে এটাকে আটকে রাখা হয়েছে যাতে এটা কি যায়, খুলে না যায়, মানে সরে না যায়। এবার হচ্ছে উপর থেকে তুমি একটা কি দিচ্ছ, দণ্ডের উপর একটা বল দিচ্ছ, এক বল একটা দিচ্ছ উপর থেকে। এখন কি হবে, তুমি যে উপর থেকে বল দিলা, এখন এই যে দণ্ডটা, এই দণ্ডটা এখানে থাকবে না, এখানে ঘূর্ণায়নের সৃষ্টি হবে। দণ্ডটা কি করবে, ঘুরতে চাইবে, চারিদিকে যাইবে, ঘুরতে চাইবে বল প্রয়োগ করার কারণে। তাহলে তোমার নির্দিষ্ট দূরত্বে একটা বল প্রয়োগ করার কারণে দণ্ডটা যে ঘোরার যে প্রবণতা দেখাচ্ছে বল প্রয়োগের কারণে, এটা যে ঘোরার যে প্রবণতা দেখাচ্ছে এই প্রবণতাটাকেই বলা হচ্ছে কি মোমেন্ট। এটা হচ্ছে কখন, তোমার বল প্রয়োগের কারণে কিন্তু হচ্ছে। তাহলে যখনই বল প্রয়োগ করলা এটা কি হবে, মানে ঘুরতে চাইবে, তাহলে এটা কি হবে, মোমেন্ট। এখন তুমি যদি নিচ থেকে বল দাও, এবার আমি লডটা দিচ্ছি, নিচ থেকে লড দিচ্ছি বা নিচ থেকে বল দিচ্ছি, তাহলে এটা আবার এদিকে ঘুরতে যাবে না, এই যে ঘুরতে যাচ্ছে এটা হচ্ছে আমরা কি মোমেন্ট বলবো। এখন দেখো, যখন আমরা উপর থেকে দিচ্ছিলাম তখন ঘুরতে যাচ্ছিল এদিক থেকে, তাহলে এটা বলবো আমরা ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে ঘুরতে যাচ্ছে। আরেকটা যখন আমি নিচ থেকে দিচ্ছি, এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে ঘূর্ণায়নের যে প্রবণতা এটাকে আমি বলবো মোমেন্ট। এবার তোমাকে যদি বলে প্রশ্ন করে যে মোমেন্ট কত প্রকার, মোমেন্ট কয় ভাগে বিভক্ত বা কয় প্রকার, তুমি বলবা 2 ভাগে। কয় প্রকার? 2 ভাগে, একটা হচ্ছে ধনাত্মক আর একটা কি ঋণাত্মক। এই জিনিসটাকেই আমি বলে দিচ্ছি। তাহলে যদি বলে মোমেন্ট কয় প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে ধনাত্মক মোমেন্ট আর একটা হচ্ছে কি ঋণাত্মক মোমেন্ট। আমরা জানলাম যে একটা নির্দিষ্ট দূরত্বে যদি কোনো দণ্ড বা কোনো কিছুর উপর যদি বল প্রয়োগ করা হয়, তাহলে এটা বিম হতে পারে, বিম হতে পারে তোমার ব্রিজের অংশ হইতে পারে। তাহলে তুমি যদি নির্দিষ্ট দূরত্বে বল প্রয়োগ করো, তাহলে যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, ধরুন আমি উপর তোমার এ বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে বা দিকে যে বল প্রয়োগ করলাম, তখন তুমি দেখো এটা ঘুরবে কোন দিকে, উপর থেকে যদি বল প্রয়োগ করে এই দিকে ঘুরতে চাইবে না, তাহলে এটা কি হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে। তাহলে আমি এটাকে বলবো ঋণাত্মক মোমেন্ট। কি বলবো, ঋণাত্মক। তাহলে এবার যদি তুমি এই দিক থেকে বল দাও, তাহলে এটা এদিকে ঘুরতে চাইবে না, তাহলে ঘড়ি কাঁটার কি হচ্ছে, দিকে তোমার ঘড়ি কাঁটার দিকে হচ্ছে না, মানে ঘড়ি কাঁটা কোন দিক দিয়ে ঘুরে, এইদিকে না। তাহলে এটা হবে ধনাত্মক মোমেন্ট আর এটা কি হবে, ঋণাত্মক মোমেন্ট। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি বল প্রয়োগের কারণে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে দণ্ডটা বা কোনো কিছু বিম হইতে পারে, দণ্ড হইতে পারে, তাহলে বুঝতে হবে এটাকে ধনাত্মক মোমেন্ট। আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে বল প্রয়োগের কারণে, এটা হবে ঋণাত্মক মোমেন্ট। তাহলে আমরা মোমেন্ট বিষয়টা জানতে চাই, মোমেন্ট বিষয়টা কি বুঝলাম এবং মোমেন্ট কত প্রকার এটা বুঝলাম। তাহলে মোমেন্টের সহজ সংজ্ঞাটা কি হইয়া, এটা প্রশ্ন না? যে মোমেন্টের সহজ সংজ্ঞাটা তুমি এইভাবে দিবা যে বল, আমরা কি করছিলাম যে এই যে বল, বল আর এদের যে মধ্যবর্তী যে দূরত্ব, লম্ব দূরত্বটা বল থেকে এ বিন্দু, ধরো এটা হচ্ছে তোমার বল যে প্রয়োগ করতেছো এই বিন্দুটার নাম হচ্ছে বি। তাহলে এ বি এর মধ্যবর্তী যে দূরত্বটা, তাহলে বল এবং এ বি এর মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, ওই লম্ব দূরত্বের গুণফলটাই হচ্ছে কি মোমেন্ট। তাহলে আমরা মোমেন্ট সমান লিখতে পারবো এই যে বল আর বল প্রয়োগের জায়গা থেকে তোমার যেখানে দণ্ডটা আটকানো ছিল, তাহলে কি লিখবা, এদের মধ্যবর্তী কি লম্ব দূরত্ব, বল ইন্টু লম্ব দূরত্ব। এটাকে তুমি যদি গুণ করে দাও তাহলে কি পাবা, বলের মোমেন্ট পাবা। বুঝা গেল? এই একটা সূত্রের মাধ্যমে হচ্ছে আমাদের এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে সব সব ম্যাথ গুলো সলভ হয়ে যাবে।
এই একটা সূত্রের মাধ্যমে এই অধ্যায়ে যতগুলো ম্যাথ আছে তুমি সব সলভ করতে পারো, আলাদা কোনো সূত্র নাই। শুধু আমাদের তৃতীয় অধ্যায় থেকে একটু বিভাজনের নীতিটা লাগবে আর কি, যেটা তোমরা শিখে আসছো। তো এইখানে যে বিষয়টা আমার জানতে হবে যে বল আর হচ্ছে লম্ব দূরত্ব, এটা এই তোমার মোমেন্টের সাথে বল সমানুপাতিক, আর মোমেন্টের সাথে লম্ব দূরত্ব কি সমানুপাতিক। তাহলে তুমি কি করে মোমেন্ট কিভাবে বুঝবা যে কোনটা বেশি কখন কম হবে? মোমেন্ট কখন বেশি কখন কম হবে? যদি বলের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে মোমেন্টও বৃদ্ধি পাবে, যদি তোমার দূরত্বের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কি হবে? মোমেন্টের পরিমাণও বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই মোমেন্টটা আমাদের লাগবে কোথায়? আমরা যে মোমেন্টটা শিখবো লাগবে কোথাও। এখন তুমি যদি চিন্তা করো যে তুমি পড়তেছো কি নিয়ে, সিভিল ইঞ্জিনিয়ারিং করতেছো, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য কি থাকে? কনস্ট্রাকশনের বিভিন্ন কাজ করতে হয়, তো আমাদের ক্যালকুলেশনের প্রয়োজন হয়। তুমি একটা ব্রিজ নির্মাণ করবা, একটা তুমি দালান নির্মাণ করবা, এখানে বিম দিবা, তো কতটুকু তোমার মোমেন্ট এখানে উৎপন্ন হচ্ছে, মানে মোমেন্টটা লাগবে যে ওই তোমার হচ্ছে ঘূর্ণায়ন। আমি কি বললাম? মোমেন্ট মানে কি? ঘূর্ণায়ন না? তাহলে উপর থেকে লোড প্রয়োগ করার কারণে বিমটা কতটুকু বেঁকে যাইতে পারে, বিমটা কতটুকু বেঁকে যাইতে পারে এটা তুমি আগেই ক্যালকুলেশনের মাধ্যমে নির্ণয় করতে পারবা। বুঝা গেল? তাহলে তুমি যদি আগে মোমেন্টটা নির্ণয় করো যে বিমটা কতটুকু বেঁকে যাচ্ছে, ব্রিজটা ভেঙে যাবে কিনা, মোচড়ে যাবে কিনা, তুমি যদি আগে নির্ণয় করতে পারো তাহলে ওই হিসাবে তুমি বিল্ডিং এর কাজটা করতে পারবে না। হ্যাঁ, তাহলে অবশ্যই মোমেন্ট আমাদের সিভিল ইঞ্জিনিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আদার্স তুমি যে সেমিস্টার গুলো যাবা, সামনের সেমিস্টারে তোমার এই যে মোমেন্ট সম্পর্কে বিস্তারিত অঙ্ক, মোমেন্ট বিষয়টা তুমি এখনই যদি না শেখো তাহলে সামনের সেমিস্টার কি তোমার এই সেমিস্টারেই তোমার সামনে যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারেই হচ্ছে মোমেন্ট নিয়ে আলোচনা আছে। ঠিক আছে, আমরা যখন বেন্ডিং মোমেন্ট পড়বো, শিয়ার ফোর্স পড়বো, ডায়াগ্রাম গুলো করবো, ওইখানে আমাদের কি লাগবে? মোমেন্ট লাগবে। আশা করি মোমেন্ট বিষয়টা তুমি বুঝছো। এরপরে আমরা হচ্ছে দেখবো যে জ্বর আর যুগল। তোমাকে জ্বর আর যুগলের যদি চিত্রটা দেখাই, এই জ্বর আর যুগল হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব আমি দিলাম ডি। এদের মধ্যবর্তী দূরত্ব কি? ডি। তাহলে জ্বরের সংজ্ঞাটা এরকম যে আমরা তো ডায়াগ্রাম দেখলাম, এবার জ্বর আর যুগলের সংজ্ঞাটা হচ্ছে যে কোন একটা বিন্দু কোন একটা বস্তু যেমন এ বি, ধরো একটা বিম, বিমের উপর ক্রিয়ারত দুইটা বল, একটা হচ্ছে পি আর একটা কিউ, ক্রিয়ারত দুইটা বল হবে সমান, এটার মান যত হবে, এটা যদি 10 হয় এটা হবে কি 10, দুইটা বলের মান হবে সমান, এবং এরা হবে কি পরস্পরের বিপরীত। এটা যদি নিচের দিকে হয় এটা কি হবে? উপরের দিকে। এটা যদি নিচের দিকে হয় এটা কি হবে? উপরের দিকে, বিপরীতমুখী, এবং এরা হচ্ছে কি একই সমান্তরালে ক্রিয়া করবে না। দেখো, এটা উপরে যাচ্ছে, এটা নিচে যাচ্ছে, এরা কি একই রেখায় ক্রিয়া করতেছে? এই সমান্তরাল রেখাটার উপর ক্রিয়া করতেছে না, একই সমান্তরাল রেখায় কারা ক্রিয়া করতেছে না। তাহলে আমরা বলতে পারবো জোড়ের সংখ্যাটা এইভাবে যে, তাহলে যুগল বা জোড় কাকে বলা হবে? তার কি হবে যে দুইটা বলের মান কি হবে? একই রেখায় ক্রিয়াশীল হবে এবং দুইটা বলের মান সমান হবে, কিন্তু পরস্পরের কি হবে? বিপরীত দিকে ক্রিয়া করবে। পরস্পরের বিপরীত দিকে, এটা নিচের দিকে হলে ওটা কি হবে? উপরের দিকে। এই দুইটা বলের সমন্বয়ে যে আমি যে তোমার যেটা পাইলাম, যে ডায়াগ্রামে পাইলাম, ওটা হচ্ছে কি জোড় বা যুগল। বোঝা গেল? এখন এই জোড় যুগল দিয়ে তোমাকে যদি বলে যে এদের মোমেন্ট নির্ণয় করো, জোড় যুগল দিয়ে বললো যে এদের কি নির্ণয় করো? মোমেন্ট। তাহলে আমরা হচ্ছে মোমেন্ট কি এম দ্বারা প্রকাশ করবো। এখানে যে বলটা পাইছো, বলটা কি? পি। এখানে যে বলটা পাইছিল এটা কি? পি। কারণ আমরা জানি জড়ের ক্ষেত্রে বলের মানটা কি হবে? সমান হবে, কিন্তু বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। এখন আমরা জানি মোমেন্ট সমান কি আছে? বল। তো বল পাইলাম পি। এবার হচ্ছে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব বলতে তোমার এই বল থেকে এই ক্রিয়ারত বলের মধ্যবর্তী দূরত্বটাই তুমি এখানে কি করে দেবে? গুণ করে দেবে। তাহলে এখানে লেখা আছে মোমেন্ট সমান পি ইন্টু ডি। বল আর হচ্ছে ক্রিয়ারত যে দুইটা বল, তার মধ্যে একটা বল নিতে হবে, আর কি লম্ব আর মধ্যবর্তী দূরত্বটা। এটা ছিল জড়ের মোমেন্ট নির্ণয়ের সূত্র। আর জড় বিষয়টা তুমি বুঝতে পারছো। এবার যখন হচ্ছে আমরা ভেরিগেনের মোমেন্ট নীতিটা যদি দেখি, ভেরিগেনের মোমেন্ট নীতিটা সহজ ভাষায় যদি বলি যে তোমার আমরা সামুদ্রিক যে চিত্রটা দেখছিলাম তৃতীয় অধ্যায়, এখানে কি দেখছিলাম যে কোন বিন্দু থেকে যদি দুইটা বল, ধরো ও বিন্দু থেকে একটা পি বল একটা কি বল যদি ক্রিয়ারত হয়, বা পি বল কাজ করে একটা কিউ বল কাজ করে, তো এই বলগুলা এদের কি করবে? এদের বলগুলোর সমন্বয়ে তুমি একটা বল পাবা, এটা হচ্ছে কি লোভ দি আর বল পাবা। তাহলে তোমার ধরো তোমার বন্ধু এদিকে টানতেছে, তুমি এইদিকে টানছো, তাহলে একটা বস্তু এখানে আছে, একটা বস্তুকে তোমার বন্ধু কিউ বলে টানতেছে, তুমি পি বলে টানতেছো, তোমার দিকে টানতেছো,
ও বি বরাবর টানতেছো আর তোমার বন্ধু ও সি বরাবর টানছে। এবার এই বস্তুটা যাবে কোন দিকে? তোমার বন্ধুর দিকেও যাবে না, তোমার দিকেও যাবে না, যাবে হচ্ছে কি লব্ধি বরাবর, লব্ধি বরাবর। তাহলে আমরা কি জানি যে এই দুইটা বলের সমন্বয়ে যে বলটা পাই, যে এই দুইটা বলের যোগফলের সমন্বয়ে যে বলটা পাই ওটা হচ্ছে কি আর বল, ওটা কি লব্ধি বল। আর এইবার হচ্ছে আমরা করতেছি কি মোমেন্ট অধ্যায় নিয়ে, বলের অধ্যায় নিয়ে না, মোমেন্ট অধ্যায় নিয়ে। তো ভেরিগেনের মূলনীতিটা হচ্ছে তোমার লব্ধি বল, লব্ধি বলের মোমেন্ট, লব্ধি বলের যে আটটা আছে এই লব্ধি বলের মোমেন্ট সমান তুমি লিখতে পারবা যে দুইটা বল কি কিউ, একটা হচ্ছে পি, পি বলের মোমেন্ট, মোমেন্ট প্লাস কিউ বলের মোমেন্ট। তাহলে আমরা বল যখন অধ্যায়টা করছিলাম আমরা জানতেছিলাম যে পি আর কিউ বলের বলে ক্রিয়ারত বলের বল দুইটা এক জায়গায় হয়, এদের লব্ধি বরাবর কাজ করবে, পণ্য বরাবর কাজ করবে কি একটা লব্ধি বল আর। এবার করতেছি আমরা হচ্ছে বলের কি মোমেন্ট করছি। তাহলে লব্ধি বলের এই যে তোমার পি বলের মোমেন্ট আর কিউ বলের মোমেন্টের যদি তুমি যোগ করে দাও তাহলে কি পাবে এই লব্ধি বলের মোমেন্টটা কি পেয়ে যাবে। আর এরা পরস্পর কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে পি বলের মোমেন্ট আর কিউ বলের মোমেন্টের যোগফল হবে তোমার লব্ধি বলের মোমেন্টের কি সমান। এটা হচ্ছে কি ভেরিগেনের মূলনীতি। আশা করি বুঝতে পারছো। তাহলে ওইটা ছিল বলের অধ্যায়ের নীতি, লিভারের নীতি। লিভার বিষয়টা কি? লিভারের নীতিটা জানার আগে জানতে হবে লিভার বিষয়টা কি। লিভারের নীতি, লিভারের নীতি হচ্ছে যে বল ইনটু বল বাহুর দৈর্ঘ্য ইকুয়াল ভার ইনটু ভার বাহুর দৈর্ঘ্য। তাহলে লিভারের নীতি আমরা জানলাম বল ইনটু বল বাহুর দৈর্ঘ্য ইকুয়াল ভার ইনটু ভার বাহুর দৈর্ঘ্য। এই বিষয়টা কি ভার বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো তুমি একটা বস্তুকে, এই একটা ভারী বস্তু আছে, একটা ভার দেওয়া আছে, ভার, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। তো ভার হচ্ছে ভারটার হচ্ছে তোমার 2 মিটার, আর ভারটা হচ্ছে 200 কেজি। এই ভারটা কি 200 কেজি। আর তুমি যে ভারটাকে উপরে তুলবা, চিত্রটাকে বাঁকাই দিতে হবে, তুমি যে এই ভারটাকে উপরে তুলবা, উপরের দিকে উঠাবা, তো তোমার এখানে কি দিতে হবে? বল দিতে হবে না? এখানে কি দিতে হবে? বল দিতে হবে। তো তোমার এই বল দেওয়ার স্থান পর্যন্ত মানে লিভার থেকে এই তোমার বল দেওয়ার স্থান পর্যন্ত দূরত্বটা হচ্ছে 4 মিটার। দূরত্ব কত মিটার? 4 মিটার। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে বলো তো যে এই বস্তুটাকে তুলতে গেলে কতটুকু বলের প্রয়োজন? তুমি সূত্র ফেলাবে না? দেখো বল লাগবে, আমাদের কি লাগবে? বল, যে কতটুকু বলের প্রয়োজন। আগে দেখি যে বল ইনটু বল বাহুর দৈর্ঘ্য। তাহলে বল আমাদের লাগবে এই বস্তুটাকে তুলতে গেলে কতটুকু বলের প্রয়োজন, এটা আমাদের লাগবে, এটা হয়। এবার বল বাহুর দৈর্ঘ্য কত? তোমার যেই স্থানে বল প্রয়োগ করবা ওই জায়গা থেকে তোমার লিভার পর্যন্ত কি ফালক্রম পর্যন্ত, এই যে ফালক্রম পর্যন্ত কি দূরত্ব, তাহলে এটা কত? 4। এবার ভার কোথায় আছে? এই ভারের কত কেজি? 200 কেজি। তাহলে এবার দেখো ভার থেকে 2 মিটার দূরত্বে তোমার ফালক্রম আছে, তাহলে বলতে আমরা ভার বাহুর দৈর্ঘ্য। তাহলে ভার বাহুর দৈর্ঘ্য কত? 2 মিটার। তাহলে এখানে লিখবো কত? 2, এখানে লিখবো 200। এইভাবে করে তুমি বলের মানটা নিয়ে আসতে পারবো না? তাহলে কতটুকু বল দিলে তুমি পাচ্ছ না যে ভারী বস্তুটা তোলা যাবে কিনা? হ্যাঁ, তাহলে লিভারের কাজ হয় যে তোমার কোনো ভারী বস্তুকে খুব সহজে তোলার জন্য লিভারেজ ব্যবহার করা হবে। কোনো ভারী বস্তুকে কি করা খুব সহজে উত্তোলন করার জন্য লিভারেজ ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে লিভারেজের বাহুর দৈর্ঘ্য, তোমার বল বাহুর দৈর্ঘ্য যত বেশি হবে, বলের বাহুর দৈর্ঘ্যটা যত বেশি হবে, বাহুর দৈর্ঘ্যটা যত বেশি হবে, ভারটা খুব সহজে কি তোলা যাবে। এইটা ছিল আমাদের লিভারের নীতি। এরপরে দেখো যে যুগল বা জড়ের বৈশিষ্ট্যগুলা, এটা তুমি মুখস্থ করবা, বই আছে যুগল বা জড়ের বৈশিষ্ট্যগুলো কি কি। যুগল বিষয়টা তুমি বুঝছো, তাহলে যুগল আর জড়ের বৈশিষ্ট্যগুলো পড়লে আশা করি বুঝতে পারবো। এরপর আমাদের একটা প্রমাণ আছে, এরপর আমাদের একটা প্রমাণ যে প্রমাণ করে যে বলের মোমেন্ট এর পরিমাণ ওই বল এবং লম্ব দূরত্ব দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে ও বিন্দু থেকে একটা দণ্ড, এর মধ্যবর্তী দূরত্ব দিলাম আমি ওডি, এই দণ্ডটার উপরে কি করা হবে? বল প্রয়োগ করা হবে।
বলটার নাম হচ্ছে পি। এই পি বলটা যদি তুমি প্রয়োগ করো তাহলে এই বস্তুটা তো ঘুরবে এই পি বল বরাবর নাকি। তাহলে পি বল যদি প্রয়োগ করো, এর মধ্যবর্তী দূরত্ব কি হচ্ছে, দণ্ডটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ওডি। তো এখানে আমাদের একটা কি উৎপন্ন হচ্ছে দেখো তো, ত্রিভুজের মধ্যে উৎপন্ন হচ্ছে না, ধরো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে তুমি যখন পি বল প্রয়োগ করবা, এটার নাম দিলাম এ বি, পি বল প্রয়োগ করবা, তাহলে কি আমরা এখানে দেখতেছি প্রমাণে যে বলের মোমেন্ট, তুমি যে পি বলটা প্রয়োগ করলা এর মোমেন্ট কত, এর মোমেন্টটা হবে যে তোমার বলের মোমেন্টের পরিমাণটা হবে ওই বল, এই যে বল, এই বল এবং লম্ব দূরত্বের উৎপন্ন, এই বল এবং লম্ব দূরত্ব ওডি এর উৎপন্ন, এর ফলে উৎপন্ন একটা কি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। বোঝা গেল যে তুমি একটা দণ্ড কি করবা, বল প্রয়োগ করবা, এই দণ্ডটার এই প্রান্তে কি করবা, বল প্রয়োগ করবা। এখন বল প্রয়োগ করার কি বল প্রয়োগ করবা, পি বল। বল প্রয়োগ করার কারণে তোমার কি হবে, এখানে মোমেন্টের সৃষ্টি হবে। তাহলে আমরা জানি নির্দিষ্ট একটা দূরত্ব ওডি, লম্ব দূরত্ব যদি বল প্রয়োগ করা হয়, ও বিন্দুতে এমন ভাবে দণ্ডটা আছে, এটা কি যাবে না, খুলে যাবে না। তাহলে ওই ওডি বরাবর লম্ব দূরত্ব বরাবর একটা দণ্ড, এই দণ্ডতে তুমি যদি বল প্রয়োগ করো তাহলে এখানে কি হবে, মোমেন্টের সৃষ্টি হবে। তাহলে আমরা কি লিখতে পারবো যে বলের মোমেন্ট, মোমেন্ট যে সৃষ্টি হলো এই মোমেন্টটা কিভাবে পাওয়া, এটার নাম হবে কি বলের মোমেন্ট। এই বলের মোমেন্টটা হবে তোমার তোমার ওডি যে লম্ব দূরত্ব এবং পি যে বল প্রয়োগ করতেছিলা, পি বল এবং এদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, এর সাহায্যে উৎপন্ন একটা ত্রিভুজ। তাহলে পি বল এটা কোন বরাবর কাজ করতেছে, পি বলটা এ বি রেখা বরাবর। তাহলে পি বল এ বি রেখা বরাবর যে কাজ করতেছে, তাহলে আমরা এ বি একটা রেখা পেলাম, এবং কোন দূরত্বে, ওডি দূরত্বে পি বলটা কাজ করতেছে। তাহলে এই পি বল আর ওডি লম্ব দূরত্বের সমন্বয়ে আমরা একটা কি পাইছি, ত্রিভুজ পাইছি না। আর তোমাকে প্রশ্ন করছে যে, বলছে যে এই যে পি বলটা দিছিল এর একটা মোমেন্ট আছে না, নির্দিষ্ট দূরত্বে যদি বল প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই মোমেন্ট হয়, ঘূর্ণনের সৃষ্টি হয়। এই যে মোমেন্টের মানটা হবে, বলের মোমেন্টটা হবে তোমার যে ত্রিভুজটা যে উৎপন্ন হলো, ত্রিভুজের ক্ষেত্রফলের কি, ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি এ বি, যে এ বি ও এ বি, ত্রিভুজ ও বি এর ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এই যে বল প্রয়োগ করছিলা, এই বলের তাহলে আমরা একটা বল প্রয়োগ করতেছি পি, এর মধ্যবর্তী লম্ব দূরত্ব কি ওডি, ঠিক আছে, এর নাম দিলাম এ বি, ত্রিভুজটার নাম দিলাম ও এ বি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই যে পি বলে, পি বলের জন্য পি বলের মোমেন্ট কত, পি বলের মোমেন্ট হবে তোমার তোমার পি বলের জন্য এ বি রেখা বরাবর পি বল আর হচ্ছে ওডি লম্ব দূরত্বের কি দ্বারা উৎপন্ন যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের কি ক্ষেত্রফলের দ্বিগুণ। আমরা মোমেন্ট সমান কি জানি, এটা প্রমাণ করার জন্য আমাদের মোমেন্টের সূত্রটা লাগবে। আমরা নির্ণয় করতেছি কি মোমেন্ট, কার মোমেন্ট, বলের মোমেন্ট, বলের মোমেন্ট। বলের মোমেন্ট সমান তুমি কি লিখতে পারবা, যে বল কিন্তু কি লম্ব দূরত্ব। এইখানে এই ত্রিভুজের মধ্যে বল প্রয়োগ করা হচ্ছে কি পি, আর এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কি ওডি, ওডি। এখানে একটা কাজ করা যায়, এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে ওডি। এখন পি, পি বলটা কাজ করতে কি বরাবর বলো দেখি, এ বি রেখা বরাবর না। তাহলে পি সমান আমরা লিখতে পারি এ বি, পি এর জায়গায় লাগবে কি, লিখতে পারবো কি এ বি লেখা যাবে, কারণ পি এ বি বরাবর হচ্ছে পি বল কাজ করতে হবে। তাহলে এখানে হচ্ছে ওডি। এবার তুমি কি করবা, যে প্রমাণে দেখো যে কত দেখছিল দুই, আমাদের বলছিল ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি দ্বিগুণ, তাহলে একটা দুই গুণ করে নিলাম। দুই গুণ করলে শুধু হবে না, এটাকে হাফ দিয়ে গুণ করতে হবে আবার, তাহলে এই দুই কি যাবে, কাটা যাবে, পূর্বের অবস্থায় ফিরে আসবে। এবার দেখো আমরা কি লিখতে পারবো এ বি আর ইন্টু কি ওডি, এটা ছিল এমন। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে দেখো যে 2 থাকে গেল, এখানে হাফ, ভূমি গুণটা এ বি আর উচ্চতা কি ওডি, এটা তাহলে কার, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ও এ বি এর কি ক্ষেত্রফল। আমরা এটাই, আমাদের কাছে এটাই কি চাইছিল, প্রমাণ চাইছিল। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে তোমার ওডি বরাবর একটা দণ্ড, এই দণ্ডের উপর তুমি কি পি বল প্রয়োগ করবা এ বি রেখা বরাবর। পি বল প্রয়োগ করলে আমরা কি জানি, নির্দিষ্ট দূরত্বে যদি কোনো বিন্দুর উপর বল প্রয়োগ করা হয় কোনো দণ্ডের উপর, তাহলে কি হয়, মোমেন্টের সৃষ্টি হয়। তাহলে ওরা বলছে যে মোমেন্ট যে সৃষ্টি হবে এই বলের মোমেন্টটা কত, বলছে এই বলের মোমেন্টটা কত, এই বলের মোমেন্টটা হবে তোমার
এবি বরাবর বল প্রয়োগ করার কারণে, ওডি লম্ব দূরত্বে এবি বরাবর বল প্রয়োগ করার কারণে একটা যে ত্রিভুজ উৎপন্ন হলো, এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে কি বলের মোমেন্টটা পাবা তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফলের কি দ্বিগুণ। আর আমরা এটা কি নিম্নে করছি, এটা আমাদের কি প্রমাণে চাই। তো এটা ছিল আমাদের এই অধ্যায়ের বেসিক আলোচনা। এর পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের আমরা 2টা টাইপের বা 3টা টাইপের ম্যাথ করবো। ম্যাথ করলেই আমাদের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। তোমরা যদি ভালোভাবে স্ট্রাকচার মেকানিক্সটা শিখতে চাও তাহলে আমার পেজের সাথে যুক্ত থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু শিখবা। এখন ওই যে রাগ করার গল্পটা বাদ দিয়ে তোমাদের পড়ালেখার মনোযোগে দিতে হবে, কারণ না হলে পরীক্ষায় যায় একবার কোশ্চিন তোমার উপর রাগ করে, তুমি কোশ্চিনের উপর রাগ করছো বা কোশ্চিন তোমার উপর রাগ করছো, দুইটা কাজ করার মধ্যে যাবে না আর কি।